আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা ইনফরমেশন দেবো যাকে বলে সতর্কবার্তা। এখনকার সময়ে এটা খুব চলছে, এই ব্যবসাটা চালু হয়েছে যে তোমার নিজের বেস্ট ফ্রেন্ড হতে পারে কিংবা মামাতো ভাই, চাচাতো ভাই, যে কেউ হতে পারে, তোমাকে নিয়ে ওরা ব্যবসা করার চিন্তাভাবনা করছে বা চলছে। এরকম একটা ঘটনা নিয়ে যেটা আমি শিকার হয়েছিলাম, তোমাদেরকে সতর্ক করতে এসেছি। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা এবং স্টুডেন্টরা যারা স্কুলে পড়াশোনা করছে, যাদের কাজের প্রয়োজন, যারা স্কুল ছেড়ে দিয়েছে কিন্তু কাজ পাচ্ছে না ভালো, এরকম ছেলেদের এবং যারা হচ্ছে মধ্যবিত্ত ছেলেরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় কাজের জন্য, যেখানে 12,000 টাকা মাইনে দেয় সেখানে যায়, যেখানে দেখছে ওর থেকে একটু বেশি দেয় 15,000 টাকা দেয় সেখানে চলে যায়, 12,000 যেখানে আগে পেতো সেখান থেকে ছেড়ে 15,000-এ চলে যায়। এইরকম যারা আছে মধ্যবিত্ত ছেলেরা, তাদেরকেও এই ভিডিওটা সতর্ক করার জন্য আমি করছি। দেখো আমার সাথে কি হয়েছিল সেটা আমি শেয়ার করব। এবং কয়েকদিন আগে একটা আমাদের মাদ্রাসা থেকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। বিহার থেকে ফোন আসছে এরকম যে কাজের বিষয়ে ফোন করছে, নিজের বন্ধুরা কাজের বিষয়ে ফোন করছে, বলছে যে এখানে মাস গেলে 18,000 টাকা এখানে স্যালারি দেবে, তোমাদের কিছুই করতে হবে না, খুব সহজ কাজ, এরকম বলে তার কাছ থেকে 12,000, 13,000 কিংবা 15,000 টাকা নেওয়ার পরে কাজ দিচ্ছে না। এটা কি আসলে সত্যি? এটা আমি তোমাদের কাছে প্রকাশ করব আজকে, সব কিছু খুলে দেবো মুখোশ। তো বন্ধুরা, এটা শুরু কীভাবে হয় আর কিভাবে তোমাদেরকে ওখানে ডাকা হয়, কিভাবে ইনভাইট করবে, সব কিছু আজকের ভিডিওতে আমি বলে দেবো খোলাসা। তো ভিডিওটা দেখতে থাকো। আমার সাথে যেভাবে হয়েছিল আমি সেটাই তোমাদের কাছে প্রকাশ করছি বা তোমাদেরকে জানাচ্ছি আমার সাথে কিভাবে ঘটনা ঘটেছিল, কিভাবে আমাকে ফাঁসানো হয়েছিল বন্ধুর দ্বারাই। তো শুরুটা হয় এরকমই যে বিহার থেকে ফোনটা আসবে। এখন ব্রাঞ্চ হচ্ছে বিহারে, এখন বাঙালিও ঢুকে গিয়েছে, দার্জিলিংয়ে চলে এসছে এখন ব্রাঞ্চ। দার্জিলিংয়ে আছে, উত্তর দিনাজপুর, এদিকে কোথায় কোথায় আছে জানি না, কিন্তু আমরা বিহারের শিকার হয়েছিলাম। তো বিহারের ঘটনায় বলি, বিহার থেকে হঠাৎ আমার বন্ধুর ফোন আসে, হঠাৎ করে ফোন আসবে, কিংবা এরকমও হতে পারে তোমার মামাতো ভাই কিংবা চাচাতো ভাই, সে এখানে ফেসে গেছে, এবার তোমাকে সে ফোন করবে। এইবার ফোন করার সময় কি বলবে, যখন ফোন করবে হতে পারে সে অনেক দিনকার পুরনো বন্ধু, তুমি চিনতে পারবে না, কিংবা তোমার মামাতো ভাই, চাচাতো ভাই, যেই হোক, ফোন করে জিজ্ঞেস করবে কেমন আছো না আছো, কী করছিস, এরকম জিনিস। যদি তুমি তাকে চিনতে না পারো, এমন একটা ভাব নেবে যে হ্যালো কেমন আছিস, ভালো, কে চিনতে পারলাম না, চিনতে তো পারবি না, ভুলেই তো গেছিস, এখন আর চিনতে পারিস, বড়লোক হয়ে গেছিস, এভাবে বলবে ওরা। ওই দিক থেকে ফোনে এরকম বলবে, বাড়িতে কেমন আছে, পিতামাতা কেমন আছে, সবকে জিজ্ঞেস করার পর, মানে ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করবে, তারপরে অকুপিকেশন মানে তুমি কি কাজ করো এটা জিজ্ঞেস করবো, এটা হচ্ছে ওদের নিয়ম। এরকম জিজ্ঞেস করবে যে তো বল এখন কি হচ্ছে, কি চলছে। যদি তুমি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকো, তাহলে বলবে এখনো পড়াশোনা করছিস, পড়াশোনা করে কি হবে, এরকম মানে উল্টো পাল্টা বুঝিয়ে দেবে যে যদি পড়াশোনা শেষ করতে কি করবি, ইমামতি করবি, ইমামতি করলে কত দেবে, ওই 4 থেকে 5,000 টাকা দেবে, এরকম। এভাবে কি সংসার চলে? কেউ যদি অন্য জায়গায় কাজ করে, কেউ হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোরতে কাজ করে, তাদেরকে ফোন করে কি বলবে, কত করে দিচ্ছে এখন স্যালারি, যদি বলে ওই 12,000, 13,000, 12,000 টাকা মাত্র, আমি এখানে তোর থেকে ভালো কাজ করছি, তোর থেকে ভালো ইনকাম। যদি তুমি একবার ভুল করে বলে ফেরো কী কাজ করছিস তুই, তাহলে কিন্তু তুমি ফেসে গেছে এখানে। এবার সে এমনভাবে বলবে, আর বলিস না ভাই, খুব সহজ কাজ, খুব শান্তির কাজ, একটা কোম্পানিতে কাজ করছি, অফিসিয়াল কাজ। কি কাজ করতে হয় তুমি যদি জিজ্ঞেস করবে কি কাজ, সে কিন্তু খুলে বলবে না যে কি কাজ। আর বলিস না ভাই, খুব সুন্দর কাজ। মানে আমাদের যদি মাদ্রাসার ছাত্র হয় তাহলে বলবে যে আমরা মাদ্রাসায় পড়ে আমরা কুড়ের মতো হয়ে গেছি, আমাদের ভারী কাজ ভালো লাগবে না, আমাদের বসে বসে কাজই ভালো লাগে, এই জন্য আমরা বসে বসে কাজ করি। আয়ুর্বেদিক একটা মেডিসিন অফিসে কাজ করি, ওখান থেকে সুরাট থেকে আমাদের মাল আসে, এখানে প্যাকিং হয়, তারপর হচ্ছে এখানে ভেরিফাই হয়, এখানে লোডিং আনলোডিংয়ের কাজ হয়, এরকম হয়। তুমি যদি বলো আমি কি কাজ করব, তাহলে যদি তোমার যেটা পছন্দ, তুমি যেটা পারবে, সেই কাজটা তোমাকে দেওয়া হবে, এরকম বলে। কিন্তু আসলে এরকম কোনো কাজই নেই। মানে স্যালারি কেমন যদি বলা হয়, আর স্যালারি বলিস নে, খুব ভালো, প্রতি 2 মাস পর পর আমাদের স্যালারি বাড়ে, কারোর 2,000 টাকা বাড়ছে, কারোর 3,000 টাকা বাড়ছে, এরকম বলা হয় যে আমার এখন স্যালারি, আমি এই তো কদিন আগে এসেছি, আমার এখন শুরুতে 18,000 টাকা দিচ্ছে, এরপরে আরও যত মাস যাবে 2 মাস পর পর আমাদের 2,000 টাকা বাড়বে, কারোর 1,000 টাকা বাড়বে, যে যেমন কাজ করেছে সে হিসেবে বাড়বে, এরকম বলা হয়। কিন্তু আসলে এরকম কোনো বিষয় না। যদি তুমি নামাজ পড়ো, তাহলে যদি বলে ওখানে নামাজ পড়ার সময় দেবে কিনা, বলবে হ্যাঁ সময় দেবে, এখানে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, যেহেতু এখানে আমাদের 10টা থেকে 5টার মধ্যে ডিউটি, 6 ঘন্টা ডিউটি, এখানে কোনো কষ্ট করতে হয় না। তুমি ফজরের নামাজ পড়তে পারো, তোমার মন সারাদিন তুমি নামাজ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ। এখানে আবার আমাদের অফিসে আবার নামাজ পড়ার জায়গাও আছে, যে যেরকমভাবে ফাঁসাতে পারে সেরকম কথাই বলবে যে এখানে আমরা 1টা থেকে তোমাদের জোহরের নামাজটা
আমরা লাঞ্চ করি 1টা থেকে 2টো পর্যন্ত, 1 ঘন্টা লাঞ্চের টাইম আর 6 ঘন্টা ডিউটি। তাই লাঞ্চের টাইমে তোমরা নামাজ পড়তে, জোহরের নামাজটা পড়তে পারবে। তারপরে যখন অফিস ছুটি হবে তারপরে আসরের নামাজ, মাগরিবের নামাজ তো পড়তেই পারবে, সব 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে, এরকম বলবে। রবিবারে ছুটি আছে আমাদের, হচ্ছে 2 মাস পর পর তোমরা অফিস থেকে ছুটি দেয়, 10 দিনের ছুটি দেয়। ওই 10 দিন তুমি ছুটি কাটিয়ে যদি তারপরে এসে 20 দিন কাজ করো, তাহলে তোমার ওই মাসের টাকাটা দিয়ে দেওয়া হয়, কোনো টাকা কাটে না। এরকম মানে যত রকমভাবে ওরা বোঝাতে পারে তোমাকে, যত রকমভাবে বোকা বানাতে পারে, বানিয়ে যদি তুমি বলো আমার কাজ হবে ওখানে, তাহলে বলবে এত সহজে কাজ হয় পাগল, আমার এতে কাজ হচ্ছিল না। আমি কত বলে আমার বন্ধুকে বলে তাই 1 মাস 2 মাস পর আধার কার্ড জমা দিয়েছিলাম। তারপর আমার ভাগ্য ভালো ছিল বলে, তাই আমার কাজটা এসেছে। তোর কাজ হবে কি বলতে পারবো না, তুই এক কাজ কর, তোর আধার কার্ডটা পাঠিয়ে দে। এরপর যখন তুমি বলবে যে তাহলে আমি আধার কার্ডটা দিচ্ছি, যখন ফাঁকা হবে তখন আমাকে বলিস। এরপরে 2 দিন তোমার কাছে কোনো খোঁজ নেবে না, এরকমভাবে ওদের হচ্ছে তোমার কি করে আফারেন্স সেট লাগায়, মানে তোমার কাজের একটা আগ্রহী জায়গায়। এরপরে 2 দিন পরে যে কথা ফোন করবে, বলবে ভুলেই গিয়েছিলাম তোর বিষয়টা, আমি ভুলে গিয়েছিলাম বলতে স্যারের কাছে। তো স্যার তো ফাঁকা থাকছে না, স্যারের কাছে বলতে ভুলে যাচ্ছি, আর স্যার ভীষণ বিজি থাকে, কথা বলা হচ্ছে না। ঠিক আছে, তুই এক কাজ কর, আমি কালকে 10টার সময় অফিসে যাব, তুই 10টার আগে আমাকে মনে করে দিস ফোন করে, অবশ্যই ফোন করবি। কিন্তু এটা আসলে ও অফিসে যায় না, রুমের মধ্যেই থাকে। এটা তোমাকে মানে একটা আগ্রহী, কাজের একটা আগ্রহী দেখানোর জন্য এটা বলে। তুমি যদি ফোন করো বুঝবে যে হ্যাঁ এই ছেলেটা কাজের একটা আগ্রহী আছে। এরপর তুমি যদি ফোন করলে তখন ফোন ধরবে না, তোমাকে ইগনোর করবে। এরপরে 1টা থেকে 2টো পর্যন্ত সবাইকে বলে রেখেছে ওটা আমাদের লাঞ্চের টাইম। ওই টাইমে তোমাকে ফোন করে বলবে হ্যাঁ বল ভাই, এই জমা দিয়েছিলাম, তো এখন তো বলছে সিট হয়তো ফাঁকা আছে, তার 2টো সিট ফাঁকা আছে, দোয়া করিস যেন তোর হয়ে যায়। আমি অনেক চেষ্টা করছি যেন তোরটা হয়ে যায়। আমি আমাদের স্যারের কাছে বলেছি, সিনিয়র স্যারের কাছে, ভাই একটা কাজ করছে, তাকে বলেছি, সে আমাদের ম্যানেজারের ডান হাত, সে ঠিক করে দেবে, অসুবিধা নেই, অত চিন্তা করতে হবে না। এরপরে যখন বলবে যে যদি কনফার্ম হয়ে যায় তাহলে অফিস থেকে ফোন আসবে। আসলে অফিস থেকে ফোনটা আসে না, আসলে আসে রুম থেকে, যে লিডার সে ফোন করে, ওখানে হিন্দিতে কথা বলে। এইবার কি করবে, যখন তোমার কাজ কনফার্ম হয়ে যাবে, সে লিডার, যে রুমের লিডার রুমের মধ্যেই থাকে, সে তোমাকে মানে ম্যানেজার হিসেবে ফোন করবে যে আমি তোমার কাজ কনফার্ম হয়ে গেছে, তুমি কার দ্বারাই অ্যাপ্লাই করেছিলে তার নামটা বলবে, তোমার স্পন্সরকে তোমার নামটা বলবে, যদি তোমার বন্ধু যে তোমাকে ফোন করে ডেকেছিল, যে তোমাকে ফোন করে ইনভাইট করছিল, তার নামটা বল, যে আমার একটা বন্ধু ছিল সে আমাকে ডেকেছিল, তো সে কী করবে, তার নাম বলতে হবে যে আমি ওর দ্বারাই আমি জমা দিয়েছিলাম। বলো ঠিক আছে, কংগ্রেচুলেশন, তোমার কাজটা হয়ে গেছে। তুমি এক কাজ করো, তোমাকে আবার অফিস থেকে ডেট দেওয়া হবে, মানে কবে তুমি আসবে সেই ডেটটা তোমাকে দেওয়া হবে। অফিস থেকে ফোন করবে আবার, আসলে সে অন্যজনকে দিয়ে ফোন করাবে, বুঝতে পেরেছো? তারপরে সে ফোন করবে, ফোন করে বলবে হ্যাঁ আমি অমুকের সাথে কথা বলছি, আধার কার্ডটা থাকবে ওর কাছে, তোমার আধার কার্ড নম্বরটা বলো, মিলাবে। আর নাহলে উনিই বলবে, যে ফোন করবে সে বলবে আধার কার্ড নম্বরটা বলবে হ্যাঁ হ্যাঁ এটা আমার আধার কার্ড নম্বর, তো তোমার এত তারিখে ডেট বার হয়েছে, প্রায় 10 থেকে 15 দিন পর তোমার ডেট বার হবে, কিংবা 1 সপ্তাহের মধ্যেই ডেট বার করবে। এবার তোমার ডেট বার হয়েছে, ওর মধ্যেই তোমাকে যেতে হবে। আমি যেমন গিয়েছিলাম মুজফ্ফরপুর, মানে আমাকে এমনভাবে অ্যাপ্রোচ করেছিল, এমনভাবে ইনভাইট করেছিল ভাই, আমার শরীর খারাপ অবস্থা, আমি চলে গিয়েছিলাম। মানে যে আমার বন্ধু ডেকেছিল সে ভালোভাবে বুঝতে পারেনি। তুমি যে তোমার বন্ধু যে তোমাকে ফোন করবে, এমন প্রশ্ন করবে যে কোম্পানির নাম, মানে কোথায় কাজ করিস, কোম্পানির নাম কি, আসল নামটা কোনোদিন বলবে না। যদি এমন প্রশ্ন করে সে যদি উত্তর না দিতে পারে, তার পাশে একটা লিডার থাকবে, সেই লিডারের কাছে ফোনটা দিয়ে দেবে, আর বলবে আমি তো নতুন এসেছি, আমি অতটা জানি না, তো আমার একটা বন্ধু আছে, ওর বন্ধুর কাছে দিচ্ছি। আসলে একটা লিডার, বুঝতে পারছো, লিডারের হাতে দিয়ে দেবে, লিডার তোমাকে ঠিক বুঝিয়ে দেবে, উল্টোপাল্টা বুঝিয়ে তোমাকে ঠিক ওখানে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবে। তো অনেকেই ফাঁসছে এই কাজে। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, পরের পার্টে বলবো ওখানে যাওয়ার পর কি হয় না হয় সব কিছু A to Z বলবো, বা আমার সাথে কী হয়েছিল সব কিছু বলবো। হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসার ছেলেদের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে এটা শেয়ার করে দাও, কারণ বেশিরভাগ আমি গিয়ে দেখেছি ওখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্র